গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন হওয়ার কথা আমি সেরকম 20টি অঙ্কের একটা সেট করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে 1050 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর প্রাপ্ত টাকার পরিমাণ বি ও সি এর প্রাপ্ত টাকার মোট পরিমাণের 2/5 এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। তাহলে এখানে ধরো এ টাকা পেয়েছে, বি টাকা পেয়েছে, আর সি টাকা পেয়েছে। এবার কি বলেছে এর প্রাপ্ত টাকার পরিমাণ। তাহলে এর প্রাপ্ত টাকার পরিমাণ এ বলেছে বিসি এর প্রাপ্ত টাকার মোট পরিমাণের 2/5। তাহলে বিসি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত না বি প্লাস সি এর প্রাপ্ত টাকার পরিমাণ বি প্লাস সি এর 2/5। এই তো বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ বাই বি প্লাস সি যদি করি তাহলে 2/5। তার মানে কি হচ্ছে এ ইস টু বি প্লাস সি সমান সমান 2:5। মানে এর টাকার পরিমাণ ইস টু বি আর সি এর মোট টাকার পরিমাণের অনুপাত 2:5। তাহলে এর টাকার আনুপাতিক ভাগাহার কত হবে না এর টাকার আনুপাতিক ভাগাহার হবে হচ্ছে 2/2 প্লাস 5 সমান সমান 2/7। এবার মোট টাকার পরিমাণ কত না 1050। তাহলে এ কত পাবে না ইন্টু 1050। তাহলে এটা কাটাকাটি করলে 7 একে 7, 5 7 45, 0। তাহলে 150 দুগুণে 300 টাকা। তাহলে এ 300 টাকা পাবে। উত্তর 2। দেখো পরের অঙ্ক বলেছে যদি এ সমান সমান 21 এবং বি সমান সমান 19 হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তাহলে কার মান বার করতে বলেছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপরে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটা কেটে গেল। তাহলে থাকলো কি 1/a মাইনাস বি। তাহলে 1 এর মান কত, এর মান 21, বি এর মান 19, তাহলে 1/2। তাহলে উত্তর 1। দেখো পরের অঙ্ক বলেছে 3 জন পুরুষ 18 দিনে একটি কাজ করতে পারে, 6 জন বালক 18 দিনে একই কাজ করতে পারে। 4 জন পুরুষ এবং 4 জন বালক মিলে কত দিনে সেই কাজটি করবে। তার মানে কি বলেছে না 3 জন পুরুষ, তাহলে 3 মেন কাজটা কত দিনে করে 18 দিনে, তাই তো। আর বলেছে 6 বয়, তারাও কাজটা করে 18 দিনে। তার মানে কি হচ্ছে দেখো 3 জন পুরুষের কর্মক্ষমতা আর 6 জন বালকের কর্মক্ষমতা সমান। তাহলে 3 জন পুরুষ সমান 6 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান কত হচ্ছে না 6 জন বালক বাই 3 হবে, তার মানে 2 জন বালক। এইবার কি বলেছে যে 4 জন পুরুষ আর 4 জন বালক কাজটা করবে। তাহলে 4 জন পুরুষ 4 মেন প্লাস 4 বয় এই গ্রুপটা কাজ করবে। তাহলে আমি কি করব মেনগুলোকে বয় করব। তাহলে 1 জন পুরুষ মানে কজন বালক 2 জন বালক। তাহলে 4 জন পুরুষ মানে কজন বালক হবে না 4 গুণ 2 জন বালক হবে, প্লাস 4 জন বালক তো ছিলই। তাহলে 8 বয় প্লাস 4 বয়, তাহলে 12 জন বালক। তাহলে 4 জন পুরুষ 4 জন বালক মানে 12 জন বালক। এবার দেখো 6 জন বালক কাজটা করে 18 দিনে। তাহলে 12 জন বালক কত দিনে কাজটা করবে। দেখো লোক সংখ্যা যখন দ্বিগুণ হচ্ছে দিন সংখ্যা তাহলে অর্ধেক হবে, তাহলে 9 দিনে কাজটা করবে। তাহলে উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক বলেছে সুরেশ 6% ছাড়ে 800 টাকা এবং নরেশ 10% ছাড়ে 600 টাকা সরল সুদে ধার নিয়েছিল। কত সময় পরে তাদের উভয়ের ঋণের পরিমাণ সমান হবে। তাহলে দেখো সুরেশ কি করেছে, সুরেশ 6% ছাড়ে 800 টাকা ধার নিয়েছে আর নরেশ করেছে হচ্ছে 10% ছাড়ে 600 টাকা ধার নিয়েছে। তাহলে ধরি এক্স বছর পর উভয়ের ঋণ সমান হবে। তাহলে এক্স বছর পর যদি উভয়ের সুদাসল সমান হয় তাহলে সুরেশের সুদাসল কত হবে না সুরেশের সুদ কত, সুরেশ হচ্ছে 6% PTR/100, পি হচ্ছে কত 800, টাইম কত এক্স বছর ধরেছি, আর রেট সুদের হার হচ্ছে 6/100। এটা হচ্ছে সুরেশের সুদ প্লাস সুরেশের আসল, এটা হচ্ছে সুরেশের সুদ আসল, আর
এবার হচ্ছে নরেশের সুদ আসল। নরেশের সুদ কত হবে না, নরেশের পিটিআর বাই 100 মানে 600 ইন্টু টাইম কত এক্স বছর, আর কত 10 বাই 100 প্লাস নরেশের আসলটা কত, নরেশের 600 টাকা। এবার এটাকে সমাধান করতে হবে। দেখো এই দুটো শূন্য কেটে গেলে 6 48 এক্স, আর এখানেও দুটো শূন্য কেটে গেলে 6 দটে 60 এক্স, মানে এদিকে চলে এসো 60 এক্স, আর এদিকে 600 মাইনাস 800, তাহলে মাইনাস 12 এক্স সমান সমান মাইনাস 200, মাইনাস মাইনাস কেটে গেলে এক্স সমান সমান 200 বাই 12, 4 3 12, 4 50 100, 50 বাই 3, তার মানে 300 লং 48, 16 পূর্ণ 2-3 বছরে। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে পি, কিউ এবং আর একটি ব্যবসা শুরু করলো। কিউ যতটা বিনিয়োগ করে তার 3 গুণ পি বিনিয়োগ করে, এবং আর যতটা বিনিয়োগ করে তার 2/3 ভাগ কিউ বিনিয়োগ করে। পি, কিউ এবং আর এর মূলধনের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে কি বলেছে না, বলেছে কিউ যতটা বিনিয়োগ করে তার 3 গুণ পি বিনিয়োগ করে। তার মানে কিউ যতটা বিনিয়োগ করে তার 3 গুণ পি বিনিয়োগ করে, তার মানে কিউ যত বিনিয়োগ করেছে তার 3 গুণ করেছে পি। এইবার কি বলেছে না, আর যতটা বিনিয়োগ করে তার 2/3 ভাগ করে কিউ বিনিয়োগ করে। তাহলে কি বলেছে না, বলেছে কিউ আরের 2/3 ভাগ বিনিয়োগ করে, এই তো বলেছে। তাহলে এখানে আমি ধরে নিই আর 3 টাকা বিনিয়োগ করেছে, কারণ যেহেতু 2/3 আছে এখানে আমরা 3 টাকা ধরবো। আর যদি 3 টাকা বিনিয়োগ করে তাহলে কিউ কত বিনিয়োগ করবে, দেখো কিউ বিনিয়োগ করবে হচ্ছে 2/3 ইন্টু আর, মানে 2/3 ইন্টু 3, 3 3 কেটে গেলে 2 টাকা। ঠিক আছে, কিউ তাহলে 2 টাকা বিনিয়োগ করেছে। কিউ যদি 2 টাকা বিনিয়োগ করে পি কত করবে, পি তার 3 গুণ করবে, মানে পি করবে 2 গুণ 3 সমান সমান 6 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত, তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে, 6 ইস টু কিউ করেছে 2 ইস টু 3, তাহলে 6 ইস টু 2 ইস টু 3, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে রামের কাছে কিছু পরিমাণ দুধ আছে, সে ওই দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে ধরি যে 1 লিটার দুধের ক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে, তাহলে সে ক্রয় মূল্যে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্যও 1 টাকা হবে। যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, 5% লাভ হয়েছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য কত পাবো না 1 ইন্টু 5% লাভ, তার মানে 100 বাই 105, তাহলে 20 বাই 21, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 বাই 21 টাকা। এটা হচ্ছে দুধ জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য, তাই তো। তাহলে এবার আমরা অ্যালিগেশন করব, কি করব না জল দুধ, এবার জলের দাম কত 0 টাকা, দুধের দাম ক্রয় মূল্য ছিল 1 টাকা করে, আর বিক্রি হয়েছে কত টাকার ক্রয় মূল্যে না 20 বাই 21 টাকা। এবার অ্যালিগেশন করি, তাহলে 1 মাইনাস 20 বাই 21, আর এটা হবে হচ্ছে 20 বাই 21 মাইনাস 0, থেকে 1 থেকে 20 বাই 21 বিয়োগ করলে হবে হচ্ছে 1 বাই 21, আর এটা হচ্ছে 20 বাই 21, তাহলে অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 1 বাই 21 ইস টু 20 বাই 21, তাহলে 1 ইস টু 20, তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি 400 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিক থেকে 20 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা একজন লোককে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয়, ট্রেনের গতিবেগ কত। দেখো একটা ট্রেন একটা লোককে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 400 মিটার লম্বা ট্রেন 36 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করে, তাহলে সে 36 সেকেন্ডে কী করছে 400 মিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে 400 বাই 36 মিটার। তাহলে এইটা হচ্ছে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ লোকটির সাপেক্ষে। এটা কততে বেরিয়েছে, এটা বেরিয়েছে মিটার প্রতি সেকেন্ডে, তাই তো। এবার এটাকে কিমি প্রতি ঘন্টায় নেব, তো মিটার প্রতি সেকেন্ডকে আমরা কিমি প্রতি ঘন্টায় কী করে নিই না 18 বাই 5 দিয়ে গুণ করি, তাহলে সেই গুণ করে দিলাম
18 দুগুণে 36, 5 দুগুণে 10 মানে 40, তাহলে সমান সমান 40 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে ট্রেনটির লোকটির সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ। তাহলে এবার দেখো ট্রেনটি এইভাবে যাচ্ছে আর লোকটিও এইভাবে আসছে, এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কী হবে না ট্রেনটির গতিবেগ প্লাস লোকটির গতিবেগ। তাহলে আমরা সেটাই লিখি যে আপেক্ষিক গতিবেগ সমান সমান ট্রেনের বেগ প্লাস লোকটির বেগ। ঠিক আছে, তাহলে এবার আপেক্ষিক গতিবেগ কত না আপেক্ষিক গতিবেগ 40 সমান সমান ট্রেনের বেগ কত না ধরে নিলাম এক্স, আর লোকটির বেগ কত বলেছে না 20 কিমি প্রতি ঘন্টা বলেছে। তাহলে অতএব এক্স সমান সমান 40 মাইনাস 20 সমান সমান 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্স পাইপ 2 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং ওয়াই পাইপ 6 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। সকাল 10টার সময় এক্স পাইপটি খোলা হলো, চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে যদি ওয়াই পাইপটি সকাল 11টার সময় খোলা হয়? তাহলে এখানে কি বলেছে, দুটো পাইপ আছে, একটা এক্স পাইপ একটা ওয়াই পাইপ। ঠিক আছে, এবার কি বলেছে এক্স পাইপটা 2 ঘন্টায় পূর্ণ করে আর ওয়াই পাইপটা 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এখান থেকে আমরা চৌবাচ্চাটার ক্যাপাসিটি বা জল ধারণ ক্ষমতাটা বার করে নেব। তাহলে কত হবে না জল ধারণ ক্ষমতা হয় 2 আর 6-এর লসাগু, 2 আর 6-এর লসাগু কত, তাহলে 6, তাহলে জল ধারণ ক্ষমতা হচ্ছে 6 ইউনিট। ঠিক আছে, এইবার এক্স পাইপটি 2 ঘন্টায় এই 6 ইউনিট জলই পূর্ণ করে, তাহলে 2 ঘন্টায় যদি 6 ইউনিট জল পূর্ণ করে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে না 6/2 সমান সমান 3 ইউনিট জল। আর ওয়াই পাইপটি কতটা, ওয়াই পাইপ করে 6 ঘন্টায় 6 ইউনিট জল, 6 ঘন্টায় যদি 6 ইউনিট জল পূর্ণ করে 1 ঘন্টায় পূর্ণ করবে 1 ইউনিট জল। এইবার কি বলেছে, এইবার বলেছে যে সকাল 10টার সময় এক্স পাইপটি খোলা হলো, চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে যদি ওয়াই পাইপটি সকাল 11টার সময় খোলা হয়। তাহলে দেখো সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এক্স পাইপটি খোলা ছিল, তাহলে কতক্ষণ খোলা ছিল 1 ঘন্টা। তাহলে এক্স পাইপটি 1 ঘন্টায় কতটা জল পূর্ণ করবে, এক্স পাইপটি 1 ঘন্টায় 3 ইউনিট জল পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে 3 ইউনিট জল পূর্ণ হয়ে গেল সকাল 11টার সময়, তাহলে বাকি কতটা থাকলো, টোটাল 6 ইউনিট জল পূর্ণ হয়, তাহলে সেখান থেকে আমার 3 ইউনিট জল পূর্ণ হয়ে গেছে, তাহলে বাকি আছে আরও 3 ইউনিট জল পূর্ণ হতে। এইবার কি বলেছে ওয়াই পাইপটি খোলা হলো, এবার এক্স আর ওয়াই পাইপ যদি একসঙ্গে খোলা হয় দুজনে এক হচ্ছে 1 ঘন্টায় কত ইউনিট জল পূর্ণ করবে না এক্স করবে 3 ইউনিট প্লাস ওয়াই করবে 1 ইউনিট সমান সমান 4 ইউনিট জল প্রতি ঘন্টায় পূর্ণ করবে। তাহলে আমার বাকি আছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে না 4 ইউনিট জল যদি 1 ঘন্টায় পূর্ণ হয় 3 ইউনিট জল পূর্ণ হতে সময় লাগবে 3/4 ঘন্টায়। এবার এই ঘন্টাটাকে যদি মিনিটে নিই তাহলে কী করবো, এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, 4 15 60, 3 15 45 মিনিট। তাহলে 11টার সময় ওয়াই পাইপ খুললে 11টা 45-এই ভর্তি হয়ে যাবে, তাহলে কটার সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে 11টা 45-এ পূর্ণ হবে। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সিম্পলিফাই বলে একটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো দিয়েছে। তো অঙ্কটা কী দিয়েছে, অঙ্কটা দিয়েছে হচ্ছে 1/3 মাইনাস 1 2 মাইনাস 1/7 এরকম একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে। দেখো প্রথমে আমরা এই নিচের থেকে শুরু করি সিঁড়ি ভাঙা অঙ্ক। তাহলে এটা করলে কী হবে না 7 7 দুগুণে 14 মাইনাস 1, তাহলে হচ্ছে 13/7। তাহলে এইটুকুর জন্য আমাদের কত বেরোলো 13/7, এটা উপরে কি উল্টে যাবে, তাহলে 3 মাইনাস 7/13 হয়ে যাবে এই জায়গাটায়। তাহলে এটাকে যদি এবার ইয়ে করি তাহলে 13 3 13 39 মাইনাস 7 মানে হচ্ছে 32/13। তাহলে এই পুরোটার জন্য কত আসলো 32/13, সেটা উল্টে গেলে হয়ে যাবে 13/32। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি প্রথম সংখ্যাটা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা ওয়াই। তাহলে বলেছে প্রথম সংখ্যার অর্ধেক মানে x/2 সমান সমান বলেছে দ্বিতীয় সংখ্যাটা 65%-এর সমান। তাহলে দ্বিতীয় সংখ্যা ওয়াই এর 65% মানে 65/100, এই তো বলেছে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 13 65 আর
5 কুড়ি 100 আর 2 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে না এক্স, এই ওয়াইটা যদি এদিকে আসে তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 13/10, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 13/10, তাহলে উত্তর 4। দেখো পরের অঙ্ক বলেছে 2424 সংখ্যাটি 2-এর স্থানীয় মানের সমষ্টি কত? তাহলে সংখ্যাটি কত না 2424। তাহলে এখানে 2 কোন জায়গায় আছে, এখানে আর এখানে। এটাকে যদি স্থানীয় মান কী করে বার করতে হয়, দেখো এটা যদি একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে এই প্রথম 2টা কত স্থানীয় মান মানে 2000, তাহলে প্রথম 2-এর স্থানীয় মান 2000, আর দ্বিতীয় 2-এর স্থানীয় মান কত না দশকের ঘরে আছে, তাহলে দ্বিতীয় 2-এর স্থানীয় মান 20, তাহলে এই দুটো যোগফল চেয়েছে 0202, তাহলে 2020, উত্তর 4। এক্ষেত্রে আমি আরেকটু বলে রাখি, ধরো 987, এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে 7-এর স্থানীয় মান কত 7, 8-এর স্থানীয় মান কত, দেখো 8 দশকের ঘরে আছে, তাহলে 8-এর স্থানীয় মান হচ্ছে 80, আর 9 হচ্ছে শতকের ঘরে আছে বলে 9-এর স্থানীয় মান 900, এরকমভাবে হয়। ঠিক আছে, দেখো পরের অঙ্ক বলেছে যদি রাকেশ ও মোহনের গড় বয়স 15 বছর হয়, মোহন ও রমেশের গড় বয়স 12 বছর এবং রাকেশ ও রমেশের গড় বয়স 13 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে রাকেশ আর মোহনের গড় বয়স 15 বছর, তাহলে রাকেশ প্লাস মোহন এদের মোট বয়স, তাহলে রাকেশ আর মোহনের গড় বয়স বলেছে 15 বছর, তাহলে মোট বয়স কত হবে না মোট বয়স হবে 15 গুণ 2 সমান সমান 30 বছর। ঠিক আছে, তারপরে কি বলেছে মোহন আর রমেশের গড় বয়স 12 বছর, তাহলে মোহন আর রমেশ এদের তাহলে মোট বয়স কত হবে, এদের গড় বয়স বলেছে 12 বছর, তাহলে মোট বয়স হবে 12 গুণ 2, তাহলে 24 বছর। এবার কি বলেছে, বলেছে রাকেশ ও রমেশের গড় বয়স 13 বছর, তাহলে রাকেশ আর রমেশের তাহলে এদের মোট বয়স কত হবে, গড় বয়স 13 বছর, মোট বয়স হবে 13 গুণ 2 সমান সমান 26 বছর। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে, দেখো দুটো রাকেশ, দুটো মোহন আর দুটো রমেশ, এদের মোট বয়স কত হবে না এদের মোট বয়স হবে 6 4 10, 2 2 4 3 7 আর 8 80 বছর। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি একটা 2 কমন নিই তাহলে রাকেশ, মোহন আর রমেশ এদের মোট বয়স 80 বছর, আর তাহলে রাকেশ, মোহন আর রমেশের মোট বয়স হবে 80/2 সমান সমান 40 বছর। ঠিক আছে, এবার কার বয়স চেয়েছে মোহনের বয়স, তাহলে মোহনের বয়স বার করতে গেলে রাকেশ আর রমেশের বয়স বাদ দিয়ে দেবো, রাকেশ আর রমেশের মোট বয়স কত, মোট বয়স হচ্ছে 26, তাহলে এই তিনজনের বয়স থেকে 26 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 14 বছর, তাহলে মোহনের বয়স কত, মোহনের বয়স 14 বছর, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 85% ছাত্রী ও 70% ছাত্র পাশ করেছে। যদি মোট পরীক্ষার্থীর 75% পাশ করে থাকে তবে কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল? তাহলে দেখো ছাত্রী কতজন পাস করেছে, ছাত্রী পাস করেছে 85%। ঠিক আছে, আর ছাত্র বলতে পাস করেছে কত না ছাত্র পাস করেছে 70%, আর মোট পরীক্ষার্থীদের 75% পাস করেছে, তাই তো? তাহলে এইটাকে যদি এবার অ্যালিগেশন করি তাহলে এই দুটোর বিয়োগফল কত, এই দুটোর বিয়োগফল হচ্ছে 10, আর এই দুটোর বিয়োগফল কত, এই দুটোর বিয়োগফল 5, তার মানে ছাত্রী আর ছাত্রের অনুপাত কত না ছাত্রী আর ছাত্রের অনুপাত 5:10, মানে 1:2। ঠিক আছে, এবার তাহলে চেয়েছে হচ্ছে কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ছাত্রের আনুপাতিক ভাগাড় করতে হবে। তাহলে ছাত্রের আনুপাতিক ভাগাড় কত হবে না ছাত্রের আনুপাতিক ভাগাড় হবে 2/1 + 2 সমান সমান 2/3। এবার বলে ছাত্র সংখ্যা কত না মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে এই আনুপাতিক ভাগাড়টা গুণ করতে হবে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা 480 জন, তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে 3 × 48, 16 × 2 = 32, 320 জন, উত্তর 3।
দেখো পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। 999.1 প্লাস 999.2 প্লাস 999.3 প্লাস 999.4 প্লাস 999.5 প্লাস 999.6। তাহলে এটাকে কি করে করব? এটা প্রথমে আমরা ভেঙে দেবো। কীরকম করে ভাঙবো? না 999 প্লাস 1 প্লাস 999 প্লাস 2 999.1 এইভাবে ভাঙলাম, 999.2 এইভাবে ভাঙলাম। তাহলে পুরোটাই আমরা এভাবে ভেঙে দেবো। 999 প্লাস 3 প্লাস 999 প্লাস 4 প্লাস 999 প্লাস 5 প্লাস 999 প্লাস 6 ঠিক আছে। তাহলে এবার কটা 999 আছে? 1 2 3 4 5 6টা 999। তার মানে আমরা কি লিখব? 999 গুণ 6 প্লাস, এবার বাকিটা লিখে দেবো। তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 ঠিক আছে। তো এবার এটাকে গুণ করবো। 6 নং 54, 6 নং 54 আর 5 59, 6 নং 54 আর 5 59। আর এটা দেখো লসাগু করলে লসাগু 7 হবে, উপরে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে এবার 5994 প্লাস উপরেরটা যোগ করব। 6 আর 5 11 আর 4 15 আর 3 18 আর 2 20 আর 21, তাহলে 21/7। এটা কাটলে 3 হবে, তাহলে এটা যোগ করলে হবে 5997। তাহলে উত্তর 1। বলেছে যদি cot আলফা সমান সমান √2 প্লাস 1 হয় তবে tan আলফা মাইনাস cot আলফার মান কত? তাহলে দেখো বলেছে cot আলফা সমান সমান √2 প্লাস 1। তাহলে 1/cot আলফা 1/√2 প্লাস 1। 1/cot আলফা মানে কি? 1/cot আলফা মানে tan আলফা। tan আলফা হচ্ছে তাহলে 1/√2 প্লাস 1। এটাকে আমরা করণী নিরসন করব। তার মানে নিচে √2 - 1 দিয়ে গুণ করব, উপরে √2 - 1। তাহলে উপরে কত হলো? √2 - 1, নিচে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে সমান সমান উপরে কী হলো? √2 - 1 আর নিচে 2 - 1। তার মানে 2 - 1 1, তাহলে এটার মান হলো √2 - 1। ঠিক আছে। এবার কার মান বার করতে বলেছে? বলেছে tan আলফা মাইনাস cot আলফা। তাহলে tan আলফার মান কত? tan আলফার মান √2 - 1 আর cot আলফার মান হচ্ছে √2 প্লাস 1, তাহলে মাইনাস √2 প্লাস 1। তাহলে এবার মানটা করি। তাহলে √2 - 1, এটা মাইনাসের জন্য সাইন চেঞ্জ হবে, √2 - 1। তাহলে √2 কেটে গেল, -1 - 1 -2। তাহলে উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক দেখো। বলেছে 72 মিটার, 30 মিটার এবং 78 মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজাকার জমি সমান করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হারে কত টাকা খরচ হবে? তাহলে দেখো ত্রিভুজটা বলেছে কি কি না 72 মিটার, 30 মিটার এবং 78 মিটার। তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তো তাই এর পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে 72 প্লাস 30 প্লাস 78। তাহলে 72 আর 78 যোগ করলেও 130 180। তাহলে এটা হচ্ছে পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা বাই 2, তাহলে 90। অর্ধ পরিসীমা হলো 90। এবার অর্ধ পরিসীমা বার করার পর ত্রিভুজের ক্ষেত্রফল কত? না ফর্মুলাটা কি? না √s মানে অর্ধ পরিসীমা ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এই a b c হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বসিয়ে দিই। s কত? s হচ্ছে অর্ধ পরিসীমা 90। এবার s মাইনাস a মানে 90 মাইনাস 72 মানে 18, s মাইনাস b 90 মাইনাস 30 মানে 60, আর s মাইনাস c 90 মাইনাস 78 মানে 12। এইবার আমরা এটাকে কি করব? না এটাকে 90টাকে লিখবো হচ্ছে 18 গুণ 5, আর এখানে 18 আছেই, আর 60টাকে লিখবো 12 গুণ 5, আর এখানে একটা 12 আছে। তাহলে এবার যেহেতু রুটের বাইরে আনতে গেলে দুটোর থেকে একটা করে আনবো, তাহলে দুটো 18 আছে, একটা 18 আসবে, দুটো 5 আছে, একটা 5 আসবে, আর দুটো 12 আছে, একটা 12 আসবে। তাহলে কত হলো?
না 5×8 = 90, 90কে 12 দিয়ে গুণ করলে 9×12 = 108, 1080 এত বর্গমিটার ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার জমিটাকে সমান করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে খরচ হয়, তাহলে 1 বর্গমিটারে 20 টাকা হলে 1080 বর্গমিটারে কত হবে না ইন্টু 20, তাহলে দুটো শূন্য হলো, 8 দুগুণে 16, 6, 2 শূন্য শূন্য, আর 1 বসে গেল, 2 1 2, তাহলে 2,16,000 টাকা, তাহলে উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক দেখো, বলেছে 10 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে রামু তার কলেজে 15 মিনিট দেরিতে পৌঁছায়। পরের বার সে তার গতি 2 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে দেয়, কিন্তু তখনও 5 মিনিট দেরিতে পৌঁছায়। তার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত? তাহলে এই ক্ষেত্রে আমি ধরেই নিই বাড়ি থেকে কলেজের দূরত্ব x কিমি। ঠিক আছে, প্রথমবার সে কী করছে, প্রথমবার 10 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছে, তার মানে তার গতিবেগ কত না গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার তাহলে তার কলেজে পৌঁছাতে কত সময় লাগছে, কলেজে পৌঁছাতে তার সময় লাগছে টাইম = ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত x, স্পিড ওর কত 10, তাহলে এত ঘন্টা। দ্বিতীয়বার কি করছে না গতি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে নিচ্ছে, তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে নেওয়া মানে এখন তার গতিবেগ কত 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখন তার কত সময় লাগছে, এখন হচ্ছে তার ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে x, আর গতিবেগ কত, গতিবেগ হচ্ছে তার 12, তাহলে x/12 ঘন্টা। তাহলে এই দুটো সময়ের পার্থক্য কত, দেখো প্রথমবার 15 মিনিট দেরি পৌঁছাচ্ছে, আর দ্বিতীয়বার 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, তাহলে দুটো 15 - 5 মানে 10 মিনিট। তাহলে আমরা সমীকরণটা কী লিখব না x/10 - x/12 = 10 মিনিট, কিন্তু দেখো এগুলো ঘন্টা, তাহলে এগুলো ঘন্টা হলে মিনিটটাকেও আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার এটা ক্যালকুলেশন করি, তাহলে 10 আর 12 লসাগু কত 60, 6 × 10 = 60, -5 × 60 = এটা কাটলে 1/6, তাহলে x = 60/6 মানে 10 কিমি। তাহলে কলেজের দূরত্ব কত 10 কিলোমিটার, উত্তর 4। আচ্ছা পরের অঙ্ক বলেছে ABC ত্রিভুজের বি কোণ সমকোণ, যদি cos A = 3/5 হয় তাহলে cosec C এর মান কত? তাহলে কি বলেছে না ABC ত্রিভুজের বি কোণটা সমকোণ, তাহলে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এটার বি কোণ সমকোণ অর্থাৎ ABC ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে বি কোণ সমকোণ। এবার কি বলে দিয়েছে না cos A = 3/5, তাহলে দেখো cos মানে কি জানি আমরা যে ভূমি বাই অতিভুজ, তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা ভূমি AB, তাহলে এটা হচ্ছে কত না 3, আর অতিভুজ হচ্ছে 5, তাহলে এখানে cos এর কোণের সাপেক্ষে এটা BC লম্ব, তাহলে BC কত, অতিভুজ যদি 5 হয় আর ভূমি যদি 3 হয় আরেকটা হবে 4, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এরপরে কি বার করতে বলেছে, বার করতে বলেছে cosec C। আচ্ছা কোসেকের সি এর ফর্মুলা কি, কোসেকের সি এর ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এবার সি কোণের সাপেক্ষে লম্ব কোণটা, সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AB আর অতিভুজ AC, তাহলে AC/AB, তাহলে AC কত 5, AB কত 3, তাহলে কোসেক সি মানে হচ্ছে 5/3, উত্তর 2। আচ্ছা পরের অঙ্ক দেখো, বলেছে একটি মোটর বোট স্রোতের অনুকূলে একটি দূরত্ব যেতে 18 ঘন্টা সময় নেয় এবং একই দূরত্ব ফিরে আসতে 36 ঘন্টা লাগে। স্থির জলে নৌকার বেগের সাথে স্রোতের বেগের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে ধরি নৌকার বেগ b কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ s কিলোমিটার প্রতি ঘন্টা। এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে b + s কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার তাহলে স্রোতের অনুকূলে কত ঘন্টায় গেছে না স্রোতের অনুকূলে 18 ঘন্টায় যে দূরত্ব গেছে, তাহলে স্রোতের অনুকূলে 18 ঘন্টায় কত দূরত্ব যাবে, আমরা জানি ডিস্টেন্স d = স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত b + s
ইন্টু টাইম কত ইন্টু 18 ঘন্টা। তাহলে এত দূরত্বে গেছে 17 অনুকূলে। এবার প্রতিকূলের নৌকার বেগ কত? প্রতিকূলের নৌকার বেগ হবে বি মাইনাস এস কিলোমিটার প্রতি ঘন্টা। এবার 36 ঘন্টায় কত পথ যাবে? না 36 ঘন্টায় যাবে 36 ইন্টু বি মাইনাস এস কিলোমিটার। এবার দেখো 18 ঘন্টায় স্রোতের অনুকূলে যে পথ গেছে 36 ঘন্টায় স্রোতের প্রতিকূলে একই পথ গেছে। তাহলে এই দুটো সমান করে দিলাম। তাহলে 18 দুগুণে 36, তাহলে হলো বি প্লাস এস সমান সমান 2b মাইনাস 2s। তাহলে দেখো বিটা পাশে নিয়ে গেলে 2b মাইনাস বি সমান সমান এস প্লাস 2s। তাহলে বি সমান সমান 3s। তাহলে বি বাই এস সমান সমান 3/1। তাহলে 3:1 স্রোতের বেগ, এই নৌকার বেগ আর স্রোতের বেগ। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বৃত্তের যে বৃত্তচাপ কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই অংশটির ক্ষেত্রফল হলো 616 সেন্টিমিটার স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে দেখো একটা বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপটা 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তাহলে পুরো কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি কোণ যেটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 360 ডিগ্রি কোণ যে উৎপন্ন করবে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে 616/10 ইন্টু 360। তাহলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এইটা। এবার বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান এটা। তাহলে পাইটা এই পাশে আসলে নিচে 22, উপরে 7। তাহলে এবার যদি কাটাকাটি করি 0, 11 দুগুণে 22, 5 11 55, 6 11 66, 2 দিয়ে কাটলে 28। তাহলে আর সমান সমান কত হচ্ছে? আর হবে হচ্ছে √, 28কে লিখলাম 4 গুণ 7, এখানে 36 আছে আর এদিকে একটা 7 আছে। তাহলে দেখো বেরোবে কি? রুটের বাইরে 2 আর দুটো 7-এর জন্য একটা 7 আর 36-এর জন্য 6। তাহলে 6 দুগুণে 12, 7 12 84 সেন্টিমিটার। তাহলে বৃত্তের আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 84 সেন্টিমিটার। উত্তর 1। তাহলে এই 20টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আমি পরের ভিডিওতে আবার কমন যোগ্য 20টা অঙ্ক দেব। ঠিক আছে?